আইএমএফ এর সঙ্গে আগের ঋণ কর্মসূচি ছিল জনস্বার্থ বিরোধী মন্তব্য অর্থমন্ত্রীর। দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়েই নতুন ঋণ কর্মসূচির পথে সরকার। স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই দণ্ডিত শেখ হাসিনার, ভারত সরকারের হস্তান্তরে গ্রেপ্তার হয়ে আসতে হবে বললেন চিফ প্রসিকিউটর। এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ান কমিউনিটি উদ্যোগে সিডনিতে ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম, অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জনগণের স্বার্থ রক্ষা করে নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ এর সাথে আলোচনা করছে সরকার। আওয়ামী লীগের নেয়া ঋণ জনগণের স্বার্থ বিরোধী ছিল, সেটি বাদ দিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুন ঋণ কর্মসূচির পথে হাঁটছে বিএনপি সরকার। এদিকে অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ ও আধুনিক করারও কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। আইএমএফ এর কাছ থেকে সবশেষ 2023 সালে $470 কোটি ঋণ কর্মসূচি নিয়েছিল আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার সেই কর্মসূচির আকার বাড়িয়ে $550 কোটি উন্নীত করে। মোট 5 কিস্তিতে বাংলাদেশ $364 কোটি পায়। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চলে, শেষ পর্যন্ত তা ছাড় হয়নি। এখন উভয় পক্ষ নতুন ঋণ কর্মসূচির দিকে এগোচ্ছে। সে লক্ষ্যে সচিবালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসে আইএমএফ প্রতিনিধি দল। অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের ঋণ কর্মসূচিতে অনেক শর্ত ছিল যা জনগণের স্বার্থ বিরোধী। বর্তমান সরকার এসব বাদ দিয়ে জনবান্ধব নতুন সংস্কারমূলক কর্মসূচিতে আগ্রহী। সংস্থাটির সাথে সেই আলোচনা চলছে। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। কিস্তি টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমার চিন্তা হচ্ছে যে প্রোগ্রামে যাব, এটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে কিনা। তিনি আরো জানান, দেশের অর্থনীতির স্বার্থে ও বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান ভিসা নীতি আরো সহজ ও আধুনিক করা হবে। এর ফলে দেশের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে, এখানে পর্যটন, এখানে যারা বিনিয়োগ করবে, এই দেশে মানুষ আসবে, এই দেশের উপর আস্থা রাখবে, ভিসা নীতিতে একটা বড় ভূমিকা আছে এখানে। সোমবার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে অর্থমন্ত্রীর বৈঠক হবার কথা রয়েছে। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির আলোচনা ঘিরে আগামী বছরের শুরুতেই ইতিবাচক ফলের আশা করছে বাংলাদেশ ব্যাংক। রোববার ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ঢাকা সফর শেষে আইএমএফ এর প্রতিনিধি দল ওয়াশিংটনে তাদের মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারি থেকেই নতুন ঋণের অর্থ ছাড় শুরু হতে পারে বলে তারা আশা করছেন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, নতুন ঋণ কর্মসূচিতে গেলেও কর কাঠামোর আধুনিকায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা এবং ব্যাংকিং খাতের সংস্কারের মতো কঠিন শর্তগুলো আবারও আলোচনায় আসতে পারে। তাদের যে সকল পরামর্শ ছিল সেগুলো মেনেছে কিনা, এখন মানতে গিয়ে যে সকল সমস্যা হচ্ছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে আবার যুগোপযোগী পদক্ষেপ নিচ্ছি কিনা, এগুলো যদি তারা খতিয়ে দেখে, আশা করি বাংলাদেশ ব্যাংকের যে পরবর্তী যে ঋণদানের কথা শুনছি সেই ব্যাপারে আইএমএফ এর সিদ্ধান্ত পজিটিভ হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারের দিক থেকে তাদের কমিটমেন্টগুলো কি এবং যে সমস্ত দীর্ঘমেয়াদী প্রজেক্ট ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে সেগুলোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি কি, এই সমস্ত কিছু হয়তো আইএমএফ এর বর্তমান যে প্রতিনিধি দল, বর্তমানে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে হয়তো আলোচনায় আসবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল হক। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার কূটনৈতিকভাবে তাকে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আইনি ভাগ্য নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সাবেক এই প্রধানমন্ত্রী সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। তাই তিনি ফিরে এলে কি হবে পরবর্তী আইনি পদক্ষেপ, তা নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, শেখ হাসিনার স্বাধীনভাবে দেশে ফিরে সাধারণ নাগরিকের মতো আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। উনি যেটা বলেছেন যে তিনি এসে আত্মসমর্পণ করবেন, এটার আইনগত কোনো সুযোগ আমি দেখি না।
কারণ হচ্ছে তিনি ভারত সরকারের নিয়ন্ত্রণে ওখানে নির্বাসনে আছেন, তাকে আসতে গেলে ওই সরকারের নিয়ন্ত্রণ থেকেই আসতে হবে। তো তিনি এসে আত্মসমর্পণ করবেন, এইটার কোনো আইনগত সুযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, তাই আসামাত্রই হতে হবে গ্রেফতার। এক সরকার আরেক সরকারের কাছে হ্যান্ড ওভার করবে, অথবা তিনি যদি অন্য কোন প্রক্রিয়া হলে পুলিশের হেফাজতে যাবে। সম্প্রতি শেষ হয়েছে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার তদন্ত কাজ। এই মামলাতেও প্রধান আসামি শেখ হাসিনা। আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হবে 21 জুলাই। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসা, গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে সিডনির লাকেম্বায় অনুষ্ঠিত হয়েছে ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসের ফান্ড রেজিং আয়োজন। ফ্যামিলিস অব সিডনি বাংলাদেশি অস্ট্রেলিয়ান কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স। আয়োজিত অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজকরা জানান, গত 25 বছরে এই উদ্যোগের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে $4,83,000 বেশি। পুরো অর্থই ব্যয় হয়েছে ক্যান্সার কাউন্সিলের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে। আয়োজকদের প্রত্যাশা, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে কমিউনিটির এই সম্মিলিত উদ্যোগ। ভিসা ছাড়াই জার্মানি ভ্রমণের সুযোগ পাচ্ছেন 62 দেশের নাগরিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালেও ইইউ ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা এসব দেশের নাগরিকরা 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন জার্মানিতে থাকতে পারবেন। পর্যটন, ব্যবসা কিংবা স্বজনদের সঙ্গে সাক্ষাতে মিলবে এই সুবিধা। তবে তালিকায় নেই বাংলাদেশ। ফলে বাংলাদেশি নাগরিকদের আগের মতোই ভিসা নিয়েই জার্মানি যেতে হবে। ভিসামুক্ত সুবিধা পাচ্ছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ। এক সম্প্রদায়, এক ছন্দ আর অবিরাম স্মৃতির বন্ধনে মুখর ছিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারের সামার ফেস্ট। 10 জুলাই ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী হিটন পার্কের ডাওয়ার হাউসে অনুষ্ঠিত হয় ঋতুভিত্তিক এই উৎসব। যৌথ আয়োজনের ছিল ইউকে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠার 10 বছর পূর্তি উদযাপন। দিনব্যাপী উৎসবে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। প্রবাসী বাঙালিদের শেকড়ের টানে মঞ্চ মাতান বাংলাদেশের কিংবদন্তি বাউল শিল্পী শফি মণ্ডল ও বাউল ডলি মণ্ডল। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন সর্দার হীরক রাজা, জোহরা হোসেন জেমি, আমির হাশমি এবং প্রীতম আহমেদ। ছদ্মবেশে গণপরিবহনের হাল দেখতে গিয়ে নিজেই যাত্রী ভোগান্তির শিকার ভারতের কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ। শনিবার মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে বেঙ্গালুরুর একটি বাসে উঠেন তিনি। 100 রুপির নোট দিয়ে 2টি টিকিট চাইলে ভাঙতি না থাকায় তাকে বাস থেকেই নামিয়ে দেন কন্ডাক্টর। পরে অটো রিকশায় উঠেও মিটারে 30 রুপি ভাড়া দেখালেও দিতে হয় 40 রুপি। 2 ঘন্টার এই ছদ্মবেশী অভিযানে বেঙ্গালুরুর বিভিন্ন রুট ঘুরে সাধারণ যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব চিত্র দেখলেন পরিবহন মন্ত্রী। পরে এই বিষয়ে ব্যবস্থা নেন তিনি। এই ধরনের ছদ্মবেশী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। বিরামহীন বৃষ্টিতে থই থই গোটা রাজধানী। প্রধান সড়ক থেকে অলিগলি, উঁচু কিংবা নিচু এলাকা, জলজট সবখানেই। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান। নগরীতে এমন প্রবল বর্ষণ শেষ কবে হয়েছে তা মনে করাই মুশকিল। বরাবরের মতো জমে থাকা পানি নেমে যেতে এবারও অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অভিজাত এলাকা বনানী। সড়ক জুড়ে যানবাহন নয়, আজ শুধু পানির রাজত্ব। এবার একটু পাখির চোখে দেখা যাক, দৃশ্যটা অবাক করার মতো। মিরপুরে চোখ ফেরালেও অথই জলজটের দৃশ্য, কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও কোমর সমান। অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বিষয়ের কোনো সমাধান হচ্ছে না বাংলাদেশে। আসলে কবে হবে বা আদৌ হবে কিনা তা আমরা আসলে জানি না, বলে বুঝাইতে পারবো না আমরা যে কত অসহায়ের মতো আছি। পানিতে তো আমাদের অনেক কষ্ট হইতাছে। অ্যাকচুয়ালি মনে করেন যে চাকা চুক্কা গাতায় বইরা ভাঙ্গে যাইতেছে গা। ধানমন্ডি পান্থপথ এলাকা, প্রধান সড়ক তো বটেই, জলমগ্ন অলিগলিও। ব্যস্ত এলাকা, কর্মময় দিন, তাই যাতায়াত হয়ে পড়ে বড্ড কঠিন। বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আছি।
আসলে যদি পানি নিষ্কাশনের ওইভাবে সুব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই সমস্যাগুলো হতো না। আমাকে ঘরে দুয়ারে কোনোদিন যাওয়ানোর কোনো সুযোগ নাই, পানি পুরা ঘর ডুবিয়া গেছে গিয়া। কিছু দূর এগোলে রাজধানীর নিউ মার্কেট এলাকা, সেখানেও জল থই থই। যারা গেছেন ফিরেছেন দুর্বিপাকের অভিজ্ঞতা নিয়ে। প্রতিবারে তো কি হয়, কোনো কাজ তো হইতেছে না, কাজ সুন্দর করে করতেছে বাটাবার পল্টন, মতিঝিল, পুরান ঢাকা ভারী বৃষ্টির পানি জমেছে সবখানেই, যেন বন্যা কবলিত এলাকার অস্থায়ী এক চিত্র রাজধানী জুড়ে। ভরাট হয়ে আছে জলাশয় ও খালগুলো, কাটেনি ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাও, জমে থাকে পলিথিন সহ নানান বর্জ্য, সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন। উন্নয়নের প্রকল্প আসে আর যায়, যেখানে সমন্বয়হীনতা আর অনিয়ম দুর্নীতির খবর প্রতিদিনের। এসবের জাতাকলে পড়ে ঢাকার জলজটের পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা এখনো অনেকটাই অকার্যকর। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। ঘুম থেকে ওঠার আগেই পানির নিচে গোটা রাজধানী। তাই সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘর থেকে বেরিয়ে বিপর্যস্ত দশায় পড়েন কর্মজীবী আর খেটে খাওয়া মানুষ। সড়কে যানবাহন পাওয়া হয়ে পড়ে কঠিন, দুর্ভোগ পৌঁছায় চরমে। ছিটেফোঁটা যা পাওয়া গেছে তাতেও গুনতে হয়েছে বাড়তি ভাড়া। পানির থাকার কথা জলাধারে, কিন্তু রোববার যেন তার ঠিকানা ছিল রাজধানীর রাস্তাঘাট আর অলিগলিতে। রাত থেকে টানা বৃষ্টি, তাতেই জলাবদ্ধ চারদিক। রোববার সকাল থেকেই রাজধানীর গ্রিন রোড সড়কটি রূপ নেয় ছোটখাটো একটি খালে। কোথাও কোমর সমান পানি, কোথাও বা বুক সমান পানি অতিক্রম করে যেতে হয় পথচারীদের। সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রকৃতির এমন বৈরী আচরণে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। কোমর পর্যন্ত পানি, তো এমন অবস্থায় তো পরীক্ষা দিতে যাওয়া যায় না। গ্রিন রোড, কাটলা বাগান এই অঞ্চলে ডুবে গেছে। হঠাৎ জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হন রাজধানীর সব এলাকার মানুষ। কোথাও কোথাও রাস্তাঘাট পেরিয়ে বাড়িঘর এবং দোকানপাটেও ঢুকে পড়ে পানি। আর ছাড়া কোনো নাই, খালি পানি পানি। পুরো ঢাকা শহর চলে গেছে স্যার, আমরা বিপদের মধ্যে আছি স্যার। জলজটের সঙ্গী হয় যানজট। গতি কমিয়ে চালাতে হয়েছে যানবাহন, আর ইঞ্জিনে পানি ঢুকে মাঝ রাস্তাতেই বিকল হয়ে যায় অনেক গাড়ি। বেড়ে যায় ভাড়া, হাঁটু পানি মারিয়ে পায়ে হেঁটেই রওনা হন অনেকে। পানি আটকে গাড়ি বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন ব্যাটারি চালিত যেগুলো তো আসি না, প্যাডেলগুলো একটু আসে। রিক্সা ভাড়া এখন ডাবল হয়ে গেছে, 100 টাকার ভাড়া 200 টাকা হয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে রোববার ভোর থেকে রাজধানীতে প্রথম 6 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 82 মিলিমিটার। পূর্বাভাস বলছে সোমবারও আছে বৃষ্টির শঙ্কা। ঢাকার যে একটা অতি ভারী বর্ষণ, এটা কালকে থেকে কমে যাবে, তবে একেবারে পুরোপুরি ক্লিয়ার হবে না, 3-4 দিন কন্টিনিউ করবে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। স্থগিত করা হয়েছে ক্লাস এবং পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জলাবদ্ধতায় স্থবির রাজধানীর নিউ মার্কেটের ব্যবসা বাণিজ্য। সকাল থেকেই টানা বৃষ্টিতে তলিয়ে যায় অধিকাংশ দোকানপাট। বিকেলে সীমিত আকারে ব্যবসা কার্যক্রম শুরু হলেও নেই ক্রেতার দেখা। রাজধানীর নিউ মার্কেট, ক্রেতাদের পদচারণায় মুখর থাকে এখানকার বিপণী বিতানগুলো। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে অধিকাংশ ব্যবসায়ী খুলতে পারেনি দোকান। মুষ্টিমেয় কয়েকজন বিকেলে বসলেও সময় কেটেছে ক্রেতাশূন্য অবস্থায়। এক সপ্তাহ যাবত তো বৃষ্টি বাদল হইতেছে, আমরা তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, সব তলিয়ে গেছে। আমরা কি করে খাবো? এলে দোকান খুলছি, বৃষ্টি বাদল হলে কাস্টমার কম। আজকে খুবই খারাপ গেছে। ক্রেতারা জানান জরুরি প্রয়োজনে জলজট মারিয়ে এসেছেন তারা। প্রয়োজনের কারণে বৃষ্টি হইলেও বেরোতে হচ্ছে আর কি। ওয়েদার যেমনই হোক না কেন, মানুষের কেনাকাটার চাহিদা এটা তো শেষ নেই। সবসময় আসা যায় না, আজকে যেমন বৃষ্টির জন্য ছুটি পাইছে, এই জন্য আসছি। কোমর পর্যন্ত পানি আছে, তো দরকার তো আমাদের মার্কেটে শপিংয়ে আসছি। টানা কয়েকদিনের অব্যাহত বৃষ্টিতে ব্যবসায় মন্দাভাবের কথা জানান নিউ মার্কেটের ব্যবসায়ীরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, পাহাড় ধস আর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি কথা বলেন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য আর প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ারও
নির্দেশ দেন তিনি। এর আগে সচিবালয়ে এক বৈঠকে ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের প্রকল্পগুলো পর্যালোচনা করেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা পুরো রাজধানী জুড়ে। সড়ক অলিগলির কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি। এমন স্থবির শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ব্যতিক্রমী চিত্র। নগরবাসীর যাতায়াত স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। বৃষ্টি জলজট উপেক্ষা করেই নিরলস কাজ করেছেন তারা। টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে খুব জরুরি প্রয়োজন ছাড়া রাজপথে নামেননি নগরবাসী। খুব নিরুপায় হয়ে যারা বাইরে বের হতে বাধ্য হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে যানজটের কবলে। ভোগান্তিতে পড়া সেই নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে ঠিকই রাস্তায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় ধরে টানা বৃষ্টিতে তাদের দায়িত্ব পালন থেকে নিবৃত্ত করতে পারেনি। বৃষ্টিতে তো অবশ্যই ভিজে, সাঁতার কতই মানে দেখলেন তো পানি এক হাঁটু হয়ে গেছিল। বৃষ্টিতে অনেক সময় ভিজে যায়, ভিজাতে গেলে পোশাক 2 সেট নিয়ে আসা লাগে, এক সেট ভিজে গেলে আরেক সেট পরি আর কি। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স সবার যাতায়াত নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রচুর পানি জমছে আর কি, সব ম্যাক্সিমাম রাস্তাঘাট দেখা যাচ্ছে নিচে চলে গেছে, কিন্তু আমাদের ট্রাফিক সেবা কিন্তু থেমে নেই। আমরা এটা কন্টিনিউয়াস রাখতে হচ্ছে, আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, যদিও কষ্ট হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি। জলাবদ্ধতায় ড্রেনের ময়লা, নোংরা, দুর্গন্ধ সব মিলেমিশে একাকার। দায়িত্ব পালনের পুরোটা সময় তাদের এমন পরিবেশে কাটাতে হয়। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। টানা ভারী বৃষ্টি আর উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন লাখ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ, পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখানকার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সাতকানিয়া উপজেলার 4 লাখের বেশি মানুষ পানিবন্দী। দুর্গত এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আবার আমাদের এখানে পৌঁছেনি। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। বন্যা কবলিত কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। একই চিত্র বান্দরবানে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। তবে পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। আমাদের বন্যায় ঘরবাড়ি তলায় গেছে, এজন্য আমরা বান্দরবান শহর মডেলে এখানে এসে আশ্রয় নিছি। রান্না করতে পারতেছি না, এখন খাবারও কম দিচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পানিবন্দী প্রায় 30 গ্রামের মানুষ। খাগড়াছড়ির মহাছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকায় পানিবন্দীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন সেনাবাহিনী। পানির কারণে তারা আবার আমাদের কাছে আসতে পারতেছে না বা চিকিৎসা সহায়তা নিতে পারতেছে না। তাদের এই চিকিৎসা সহায়তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের মহাছড়ি জোনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পেইন করা হচ্ছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। মনু, ধলাই, কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড় থেকে নেমে গেলে ঘর ভেঙে দিতে পারে পাহারাদাররা, আর লুট হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। তাই মৃত্যু ঝুঁকি থাকলেও পাহাড়ে বা তার পাদদেশে তৈরি করা ভিটা ছাড়তে চায় না মানুষ। আর পরিবেশবাদীরা বলছেন, পাহাড় কাটা, দখল রাজত্ব ধরে রাখা আর প্রশাসনের উদাসীনতার কারণেই হচ্ছে পাহাড় দখল। তাদের তৎপরতা দেখা যায় শুধু বর্ষা এলে। মেহেদী হাসান সুমনের ক্যামেরায় নাইমাল জিকুর রিপোর্ট। বান্দরবানের লামার বড়ইতলিপাড়া দুর্গম এই পাহাড়ে বসবাস কয়েকশো পরিবারের। বন্যায় চারদিক প্লাবিত হওয়ায় ডুবে গেছে পাহাড়ের সাথে লোকালয়ের একমাত্র সড়কটি। চকরিয়ার আমতলিপাড়ার এই দুর্গম পথ দেখেই বোঝা যায় এখানকার মানুষের জীবন কতটা কষ্টদায়ক। আর এই বন্যা তাদের জীবন করে তুলেছে আরো দুর্বিষহ। পাহাড় কেটে ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছেন হতদরিদ্র মানুষ। পাহাড় কেটে বানানো হয়েছে স্কুলও। ফলে এই বর্ষায় অরক্ষিত পাহাড় আছড়ে পড়েছে বিদ্যালয়টির একটি ক্লাসরুমে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাকি কক্ষগুলো রয়েছে ঝুঁকির মধ্যেই। এখানকার আরেক বাসিন্দা মিনা আক্তার অপলক দৃষ্টিতে তাকিয়ে তার শোবার ঘরটির ওপর ধসে পড়েছে পাহাড়। কপাল গুনে প্রাণে বাঁচলেও ঝুঁকি জেনেও ছাড়তে নারাজ নিজ ভিটা। ও মা যাইবার মতন তো হনমিকে রাস্তা নাই, নইরে তো বাজি কি সহ্য যাবে না, এটা সহ্য না যারা মা কি গজ্য। যদি শত জায়গা যদি এক করো তাকে দিয়ে
দেশবারে জামি টামবে এখন বেলা আইলে তো হইলে পারে কেন এর ইন্তি লাগছিলাম দে খাওয়া দাওয়া দা হই এর টাইম না তোর 2টা বাজে পার আইবি। পাহাড়বাসীরা জানান তাদের এলাকা থেকে আশ্রয় কেন্দ্র অনেক দূরে, তার উপর ঘর ছাড়লে রয়েছে দখল ও লুটপাটের ঝুঁকি। আমাদের এখানে যেটা আশ্রয়কেন্দ্র আছে এখানেও তো পাহাড় ধসে পড়ছে, কোথায় যাবো আর? এখানে কোনো আশ্রয়কেন্দ্র নাই, এখান থেকে আশ্রয়কেন্দ্র যেতে হলে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। এই যে বাড়িতে মাল সামান আছে, মনে করেন এরা ছাগল আছে, এখানকার যদি এরা চলে যায় বাড়ির মালামাল সব লুট করে নিয়ে যাবে। পরিবেশবাদীরা বলছেন পাহাড় কাটার সময় দায়িত্বশীল সংস্থাগুলোর কোনো তৎপরতা দেখা যায় না, তাই বর্ষা এলে পাহাড়ের পাদদেশ বা উপর থেকে মানুষকে সরানোর কাজকে অপতৎপরতাই বলছেন তারা। বর্ষা মৌসুম আসলে, বন্যা শুরু হলে কিংবা বৃষ্টি শুরু হলে প্রশাসন যেভাবে পাহাড় রক্ষার জন্য আন্তরিকতা দেখায়, এটা যদি সারা বছর থাকতো তাহলে কক্সবাজারে কোনো ধরনের পাহাড় ধসের কোনো ঘটনা ঘটতো না এবং পাহাড় কাটারও কোনো শক্তি সৃষ্টি হতো না। প্রতি বর্ষায় মানুষ সরানোর উদ্যোগ নয়, পাহাড় কাটা ও দখল ঠেকাতেই কার্যকর পদক্ষেপ চায় পরিবেশবাদী সংগঠনগুলো। নাইম আল চিকো, লামা, বান্দরবান। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা বলছেন দলের নয়, জনতার প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নেতাকর্মীরা। আর সাধারণ মানুষের প্রত্যাশা গুরুত্ব পাবে ভাঙ্গা কুয়াকাটা সড়ক 6 লেন, রেললাইন, ভোলা বরিশাল সেতু সহ নানা উন্নয়ন প্রকল্প। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশালে সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। তারেক রহমান আমাদের একটা আবেগ, তৃণমূলের নেতাকর্মীরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর এই সফরে ভাঙা কুয়াকাটা 6 লেন সড়ক, রেল লাইন, ভোলার গ্যাস ও ভোলা বরিশাল সেতু সহ দক্ষিণ জনপদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা বরিশালবাসীর। প্রাণের দাবি আমাদের 6 লেন, ঢাকা টু কুয়াকাটা 6 লেন এবং রেল লাইন। ভোলা বরিশাল গ্যাস লাইনের একটা আমাদের গ্যাসের প্রবলেম, আমরা চাই এইটা হোক। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশালের দীর্ঘদিনের অনেকগুলো সংকট রয়েছে, এই সংকটগুলো মাননীয় প্রধানমন্ত্রী সমাধান করবেন এই প্রত্যাশা আমরা করি। সরকার প্রধানের এই সফরের মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই অঞ্চলের মেগা প্রকল্পগুলো দ্রুত আলোর মুখ দেখবে, এমনটাই আশা বরিশালবাসীর। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।